যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে নমস্কার এবং দুর্গাপূজার উপলক্ষে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আমি ডক্টর নরোত্তম দেববর্মা, পিএইচডি, স্পেশালি রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন প্রবলেম ইন ত্রিপুরা। আমি রাজস্থান জয়পুর থেকে ডক্টরেট, রাজস্থান জয়পুর ইউনিভার্সিটি থেকে আমি ডক্টরেট পেয়েছিলাম। তো আমি রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন প্রবলেম ইন ত্রিপুরার সম্বন্ধে কিছু আমার জানা আছে এবং ত্রিপুরার ইতিহাসের সম্বন্ধেও আমার কিছু জানা আছে। তো আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হতে দেখেছিলাম, যে ভিডিওটা বাঙালি বিশ্ব জাগরণ মঞ্চ থেকে প্রেস মিটিংয়ের একটা দৃশ্য। সেখানে আমি দেখেছি তাদের কিছু দাবি দাওয়া নিয়ে ওরা ত্রিপুরা সরকার, ভারত সরকার এবং আমাদের রাজা, বর্তমান রাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা, যাকে আমরা ভুবাগরা বলি, ওকে উদ্দেশ্য করে আপনারা অযৌক্তিক কিছু তথ্য নিয়ে অবশ মানুষদেরকে আপনারা ঘাত করতে চেয়েছিলেন। আমি প্রথমে তুলে ধরবো 1 নম্বর পয়েন্টে, আমি পয়েন্টে আসবো। 1 নম্বর পয়েন্টে আপনি বলেছেন আপনারা ডিমান্ড করছে, আপনাদের ডিমান্ড হলো নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভারতরত্ন দেওয়া। এটা আপনাদের ডিমান্ড অথবা প্রপোজাল, সেটা অযৌক্তিক। আপনাদের হয় ধারণা নেই অথবা আপনারা জানেন না। এটা 2014 সালে যে এখন বর্তমান সরকার, এনডিএ গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট 2014 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন দেওয়ার জন্য প্রপোজাল দেওয়া হয়েছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের ফ্যামিলি মেম্বার্সরা অ্যাবাউট 60 মেম্বার্স, অর্থাৎ কমসে কম 60 ফ্যামিলির সদস্যরা ওটাকে বর্জন করেছিল। তারা এটা অ্যাকসেপ্ট করবে না। ওই ফ্যামিলিরই একজন মেম্বার, গ্র্যান্ড নেফিউ চন্দ্রকুমার বোস, এক সাংবাদিকের প্রেস মিটিংয়ে বলেছিল, we are not accepting this Bharat Ratna award on behalf of him or his uncle Netaji Subhash Chandra Bose, because it is not appropriate award for him. Yes, obviously, I also supporting you, the family members of the Netaji Subhash Chandra Bose. I am also supporting to all the family members, because Netaji Subhash Chandra Bose is a great man. এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি ভারতরত্নের জন্য সিলেকশন করা হয় তাহলে নেতাজি সুভাষচন্দ্রের ক্ষেত্রে এটা অপমানিত। সে ভারতরত্নের যোগ্য নয়, সে আরও বড় এক অ্যাওয়ার্ডের জন্য যোগ্য। যেমন এক্সাম্পল দিচ্ছি আমি, মহাত্মা গান্ধীকে রাষ্ট্রের পিতা অথবা ফাদার অফ দ্য নেশন হিসাবে আমরা সবাই জানি বা চিনি, কিন্তু এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও এমন একটা অ্যাওয়ার্ড দেওয়া হোক যে নাকি ভারতরত্ন নয়, ভারতরত্ন থেকে আরও উপরে এমন একটা অ্যাওয়ার্ড শুধু ওর জন্যই প্রযোজ্য। মহাত্মা গান্ধীর জন্য একটা ফাদার অফ দ্য নেশন দেওয়া হয়েছে, ওকে একজনেই যে দেওয়া হয়েছে, সেইভাবে ওকে এমন একটা অ্যাওয়ার্ড তৈরি করা হোক শুধু ওর জন্যই। তো আমিও সাপোর্ট করি এটা। তো আপনারা জানেন না এটা? তো আপনি কে ওইখানে? আপনি না ওদের ফ্যামিলি মেম্বার্স, নেতাজি সুভাষচন্দ্রের ফ্যামিলি মেম্বার্স,
আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি কিভাবে বলতে পারেন এই কথাটা? আপনি একজন অনজ্ঞ, মূর্খ। যদি না জানেন তাহলে এসব ক্লেম করেন না। এটা বাঙালি সমাজের জন্য অপমানিত। এটা হলো একটা পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট আমি বলছি, 2 নম্বর পয়েন্টে সে নিজেকে ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র প্রমাণ করতে চেয়েছে। এটা কি আপনি খেলা পেয়েছেন এখানে? আপনি মুখে বলে দেবে এই কথাগুলি প্রমাণ হয়ে যাবে, তাই নাকি? না, হবে না। আপনার এভিডেন্স কোথায়? আমি এভিডেন্স দিচ্ছি। ত্রিপুরা, এই ত্রিপুরা থেকে ত্রিপুরা নাম পরিবর্তন হয়েছে, এটা এভিডেন্স একটা। এখন থেকে 60,000 বছর সাল আগে এই ত্রিপুরা রাজ্যে মানুষ ছিল। যদিও 7,000 বছর সাল আগে পুরানা এমন কোনো ইতিহাস আমাদের কাছে তথ্য সেই এভিডেন্সটা যদিও না থাকে, তবে রাজমান্দ্রাতে উল্লেখ আছে 5,000 বছর সাল আগেই এই ত্রিপুরা রাজ্যে প্রথম রাজা হিসেবে সেংথুংপা ছিল। এই সেংথুংপা কেউ বলে ওকে চন্দ্র। কথা যদি আলাদা হতে পারে, তবে সেংথুংপা অর্থ আপনি বুঝেন কিনা আমি জানি না। সেংথুংপা, সেং হচ্ছে ওর ছেলের নাম, ফা হচ্ছে বাবা, ফা কে আমরা বাবা বলি, ফাদার, যারা কি ফাদার। তো সেংয়ের বাবা হলো সেংথুংপা, সেই প্রথম ত্রিপুরা রাজ্যের রাজা ছিল। এটা তো আমাদের পরিচয় 5,000 বছর সাল আগে। আমি পড়ে আছি আবার, এখন থেকে 3,000 বছর সাল আগে পিছনে যান আবার। 3,000 বছর সাল আগে যে নাকি মহাভারত আমলের কথা। মহাভারত তো আপনি জানেন, মহাভারত জানেন না এমন কেউ নেই এই ভারতবর্ষে। যদি আপনি না জানে থাকেন তাইলে কিছু করার নেই এখানে। মহাভারত এম্পায়ার যুধিষ্ঠির, এই যে দ্রৌপদীর স্বয়ংবর সবাই আমাদের রাজা, সুবরাই রাজা। সুবরাই জানেন তো আপনি? সুবরাই আমাদের ভাষা। সুবরাই এখনো এই ভাষাটা, এই শব্দটা পরিচিত সবার কাছে। সুবরাই মানে কাইতর, কাইতর মানে যে নাকি all in all বা over all the power, ভগবান, মাইটি, এসব বলে পরিচিত। তো এটা তো 3,000 বছর সাল আগেও এই ওয়ার্ডটা আছে। সেটা হলো ত্রিপুরার পরিচয়। আরো আমি বলছি 590 AD, 590 AD। আপনি বলছেন 1400 সালের কথা, মাণিক্য আমলের কথা না, 500 AD-তে বলেন আপনি। 500 AD-তে, 590-তে বাংলাকে জয় করেছিল খামথরপা বা জুজারু খা। এটাও তো খা, ওইখানে তো বাবা উল্লেখ করা আছে। আমাদের ভাষা এটা, আপনার ভাষা নয় এটা। ভাষা দিয়ে মানুষের পরিচয় হয়, ভাষা দিয়ে জাতির পরিচয় হয়। আপনি বলতে চেয়েছেন তখন কবের কথা? যে আগেও এই ত্রিপুরা রাজ্যে বাঙালি ভাষায় চলতো। হ্যাঁ, আমি অবভিয়াসলি এটাও আমি স্বীকার করি না, বলি না তো। 1500 হইতে 1700 সালের মধ্যে বাংলা ভাষাকে কোর্টের ভাষা হিসাবে পারমিশন দেওয়া হয়েছিল। কোর্টে মানে কোর্টে প্র্যাকটিস করার জন্য পারমিশন দেওয়া হয়েছিল। কেননা আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা সারা এতটা তখন এডুকেটেড ছিল না। ভাষার দিক দিয়ে, লিটারেচারের দিক দিয়ে আমাদের নিজের কোনো স্ক্রিপ্ট আমরা তৈরি করতে পারতো না। সেই কারণে আমাদের দুর্ভাগ্য ছিল ওইটা। তবে আমরা বাংলা ভাষাকে আগের মানুষ বলতো, অনেক পরিবারের মানুষেরা, কিন্তু শুধু ওই সময় অক্ষরটাকে গ্রহণ করা হয়েছিল,
ভাষা তো ভাষাই রয়েছিল, আমাদের ভাষা আমাদের অপর ভাষাই ছিল, অক্ষরটাকে আমরা অ্যাকসেপ্ট করেছিলাম। এটা আমাদের দুর্ভাগ্য। তো 590 যে খ্রিস্টাব্দের কথা, তখন যখন নাকি বাংলাকে জয় করেছিল হামতরফা, তখনই আমাদের ট্রিং হিসাবে যে ক্যালেন্ডার তৈরি হয়েছিল সেই ট্রিং, এবং আপনারা আপনাদের বাঙালি সমাজের মানুষেরা আমাদের ট্রিংয়ের পরে আরও 3টা বছর পরে আপনারা ক্যালেন্ডার বাহির করেছিলেন। এটা একটা প্রমাণ। আপনি কি প্রমাণ চান? আপনার কাছে কোনো প্রমাণ আছে? এমন কোনো কিছু প্রমাণ নেই, আপনি দিতে পারবেন না। অনর্থ বিনা এভিডেন্সে অযৌক্তিক কথা দেখিয়ে মানুষকে হয়রানি করা, এটাও একটা অপরাধ। মানুষকে এভাবে বোঝাতে চেয়েছেন আপনি, এভাবে বোঝাতে এবং অযৌক্তিক কথাগুলি মানুষের নজরে আনা সমাজকে দূষিত করে, সেটা আপনারা করবেন না, ভুলেও করবেন না। আমি বলবো না, আমি আরো বলতে চাইব যে কাস্ট সিস্টেম, এখানে আপনার কোনো প্রবলেম আমি মনে করছি না যে এখানে রাজার প্রবলেম, এখানে আপনার প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। যদি কাস্ট সিস্টেমটা বলি তাহলে আরো আপনারা নিচে পড়ে যাবেন। আমি কাস্ট সিস্টেমটা বলবো না এখানে, যদি প্রয়োজন পড়ে তাহলে আমি কাস্ট সিস্টেমও বলে দেব। তা আপনি এখানে আমাদের বর্তমান যে বুয়াগ্রা বা রাজাকে বলতে চেয়েছেন যে সে যদি রাজা হয়ে থাকে তাহলে এটা তো রাজার কর্তব্য, এটা তো রাজারই কর্তব্য যেখানে নাকি কি আপনি যে রাজমহল তৈরি করা, নির্মহল তৈরি করা, হসপিটাল তৈরি করা, এটা তো রাজারই কর্তব্য। এবং এই যে প্রাসাদগুলি উজ্জয়িনী প্যালেস, এটা আপনাদের ট্যাক্সের দ্বারা নির্মিত হয়েছিল। আপনি কি বোঝাতে চেয়েছেন? আমি তো মানে এমন কোনো যুক্তিটা দেখতে পাচ্ছি না। সেখানে কি বলতে চেয়েছেন আপনি? আপনাদের ট্যাক্সের দিয়েই ওটা তৈরি হয়েছিল। কে বলেছেন আপনাকে? তখন কি ত্রিপুরা রাজ্যে এই আপনাদের বাঙালি সম্প্রদায় ছাড়া আর কেউ মানুষ ছিল না? ছিল তো, আরো মানুষ ছিল। আমি বলে দিচ্ছি, আপনি হয় ইতিহাসের সম্বন্ধে কোনো কিছুই জ্ঞান নেই এই ত্রিপুরার। আমি এত আগে যাব না, 1901-এর কথাই আমি বলছি। যদিও 1874-75 সালে লোক গণনা হয়েছিল, ওইটাতে আমি যাব না। তো আমি শুধু উজ্জয়িনী প্যালেস যেটা কি তৈরি হয়েছিল 1901-এ, ওইটাতে আমি দেখাচ্ছি। 1901-এ যে লোক গণনা অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস রিপোর্ট, আমি বলছি অ্যাকর্ডিং टू द सेंसस रिपोर्ट द टोटल नंबर ऑफ पॉपुलेशन कितना था? 1,73,000 समथिंग। तो उसी में से नॉन ट्राइबल पीपल कितना था? 81,000 समथिंग, एंड ट्राइबल पीपल था 91,000। मतलब वहां 53% था ट्राइबल पीपल। तो नॉन ट्राइबल पीपल जहां थे वो कितना है? वहां 81,000 एंड समथिंग। আমি বলছি, শুনেন, আপনি শুনেন, ভালোভাবে শুনেন। আপনি যদি জেনে না থাকেন, আপনি যদি যে নলেজটাকে আরো নিতে চান, তাহলে আমি শেখাবো, আমার কোনো বাধা নেই এখানে। আপনি জানেন না, সেই কারণে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কি এখানে।
মানে 81,000 এবং সামথিং এর মধ্যে আপনি হিন্দু বাঙালি কতজন আছে সেটা আপনি জানেন কিনা, এটাও জানি না, জানেন না বোধহয়, সেখানে আপনি বলছেন কত আছিল, মাত্র 26,000 মানুষ আছে আপনাদের, 26,000। কেননা 1901, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস রিপোর্ট অফ 1901, মুসলিম সংখ্যাগরিষ্ঠ তখন বাঙালিদের থেকে, কেননা তখন মুসলিমরাই আসলে 45,000 এবং অন্যান্য মানুষ যার নাকি মণিপুরি, নেপালি এবং অন্যান্য ভাইদের মিলিয়ে 10,000 মতো ছিল। তো আপনাদের সংখ্যা ওইখানে শুধু বাঙালি সম্প্রদায়ের সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 26%, not 26,000, this means that only 15%। তো আপনাদের শুধু এই 15% ট্যাক্স দিয়ে যে রাজমহল তৈরি হয়েছিল, এটা কি আপনি জানেন? কতটুকু জানেন আপনি? আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরাসা বা ট্রাইবাল পিপলরা ট্যাক্স দেয় না। আপনাকে কি তথ্য দিয়েছে? আমার বাড়িতে এখনো আমার দাদুদের রাজার যে ট্যাক্সগুলি আদায় হতো সেই পর্চি কি বলে এটাকে, কাগজপত্র এখনো রয়ে গেছে। রাজার খাজনা বলে ওটাকে, সেই খাজনা দিত 1800 দশকে। কতটুকু জানেন আপনি? আমি জানি না। 1800 দশকের তুইতুন প্রথা কি আপনি জানেন? তুইতুন প্রথা বলতে রাজার কর্মচারীদের যেগুলি অনেক জিনিসপত্র নিজে বহন করে নিয়ে যেতেও এই আমাদের ট্রাইবাল অংশের মানুষেরা বিনা পরিশ্রমিকে অর্থাৎ বিনা পয়সায় ওরা এক জায়গা হইতে অন্য জায়গায় এই যে পাহাড়গুলিকে পৌঁছাইয়ে দিত, টাকা নিত না ওরা। তো এইসব তুইতন প্রথা আপনারা যতই ট্যাক্স দিক না কেন, এই ট্যাক্সের থেকে আরো অমূল্য, কোনো মূল্যই প্রশ্ন ওঠে না। আপনি কি জানেন? ট্যাক্স তো বন্ধ হয়েছে যখন নাকি আমরা মার্জার এগ্রিমেন্ট হয়েছিল 1949-এ। আমাদের ভারত সরকার আমাদের উপর দয়া হয়েছিল অর্থনৈতিক অভাবের কারণে, অর্থনৈতিক দুর্বলতার কারণে আমাদেরকে ট্যাক্সের থেকে, ট্রাইবাল অংশের মানুষ থেকে ট্যাক্সের থেকে রেহাই দিয়েছিল শুধু রাজ্য সরকার। কিন্তু আমরা এসটি হয়েও কেন্দ্রীয় সরকারকে আমরা ট্যাক্স দিচ্ছি, এখনো দিচ্ছি। আপনি জানেন কিনা এটা জানি না। আমাদের সেই অর্থ পয়সা নেই, আমাদের এত পয়সা কোথায় পাবো আমরা? বঞ্চিত, লাঞ্ছিত। ট্যাক্সের তো একটা সীমা আছে না? ট্যাক্সের সীমা কোথায়? আগে ছিল 2,50,000, এখন 5 লাখ হয়েছে। আমাদের কাছে রিয়েল যেটা ফ্যাক্ট, কারোর কাছে 2 লক্ষ টাকার উপর নেই, কারোর কাছে 2.5 লক্ষ টাকার উপর নেই, কারোর কাছে 5 লক্ষ টাকার উপর নেই। ট্যাক্সে পড়বো কিভাবে? ট্যাক্স দেই না বলে আমরা শোষিত, বঞ্চিত, পাচ্ছি না। We are sufferer। कितना आपको समझता है, कुछ समझ भी नहीं आता है, बकर करके जाता है। क्या समझते हैं आप? बुबकर का क्यों बोलता है? बुबकर क्या बोलता है? बुबकर को आप जवाब दीजिए, क्या जवाब देना चाहते हैं? मैं जवाब देता हूँ आपको। कितना आपको मालूम है? हम जवाब दे रहा हूं, आप उसका बारे में जवाब दीजिए। मैं जो बोला हूं उसके बारे में जवाब दिए। वो बोलते, आप तो बोलते क्या है? राजा, हमारा राजा बुबकर को बोलता है वो कहां का राजा है? आप तो डेमोक्रेसी का रूल्स में, डेमोक्रेटिक कंट्री में कहां राजा होता है? नहीं, ऐसा नहीं है। बात समझो बात क्या है। मतलब राजा का
पुत्र तो राजा ही होगा ना। उसका शासन प्रशासन क्षमता वहां नहीं है, उसका हाथ में नहीं है, वो तो सबको मालूम है। लेकिन राजा तो राजा ही होगा ना, राजा का बेटा तो राजा ही होगा। तो हम लोग जो सायन है उसका पुत्र है राजा का, तो उसको तो हम राजा ही बोलेगा ना। अगर उसका हाथ में वो शासन प्रशासन नहीं है, वो उसका पावर नहीं है डेमोक्रेटिक कंट्री में, वो ठीक है। लेकिन हम लोग मानते हो राजा, आप नहीं मानना चाहिए, क्या है? ऐसा नहीं होता है ना। आप किसी को ब्लेम करता है, किसी को वो ठीक नहीं है ऐसा बोलते हैं। कौन किसको दिया है आपने इतना पावर दिया है आपको ये बोलने का? लेकिन ये डेमोक्रेटिक कंट्री में होता है। लेकिन आप इतने कैसे बोल सकते हैं वो नहीं होता, ये नहीं होता है, उसका एविडेंस दीजिए, वो गलत है, ऐसा तो नहीं होता है ना। आप एविडेंस लेके आइए, उसके साथ बात बोलिए। बात तो उल्टा सीधा कोई प्रमाण नहीं है, उसको ये पब्लिक को अवेयरनेस करके आपका क्या फायदा होगा? ये तो जो लोग इग्नोरेंस है, जिसका इतना नॉलेज नहीं है, उन लोगों को तो आप कुछ भी कह सकते हैं। वो लोग क्या समझ इतने আমি বলবো, আমি এখানে আপনি মেনশন করেছেন যে এনআরসি, তো আপনি ভুয়াগ্রাকে বলেছেন যে এনআরসি চাইছেন, পাতালকোনা জমাতে কি এনআরসি চাইছেন, সেই সম্বন্ধে আপনি বলেছেন। আমি এখানে বলতে চাইবো না বিস্তারিত, আপনি নিজে স্বয়ং নিজেকে স্টাডি করে দেখুন। এবং আমি বলবো এখানে শুধু আপনাকে শুধু হিন্টস দিয়ে যাব, কিছু সংখ্যক বাঙালি সম্প্রদায়রা এনআরসি চাইছেন না এবং কিছু সংখ্যক বাঙালির সম্প্রদায়রা এনআরসি চাইছেন। শুধু এটাই আপনি নিজেকে প্রশ্ন করবেন, আপনি কি চাওয়ার মধ্যে আছে নাকি না চাওয়ার মধ্যে আছে, সেটা আমি ক্লিয়ার করে বলবো না, আপনি খুদ স্টাডি করে দেখেন। বলছি যে এটা বলতে চেয়েছি আমি, আপনারা হয় কনফিউশনে থাকবেন। এনআরসি সব বাঙালিদের জন্য হবে না, আর কিছু সংখ্যক বাঙালিদের জন্য এনআরসি হবে। এটা তো বৃত্তি বছরকে কেন্দ্র করেই হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে দিয়েছে 2014 অবধি যারা এই ভারতবর্ষে এসেছে ওদের সবাইকে ইন্ডিয়ান নাগরিকত্ব গণ্য হবে। কিন্তু এর আগে আমি বলতে চাইব ত্রিপুরা এবং আসামের ক্ষেত্রে সে এনআরসিটা এইভাবে লাগু হবে না। এবং এখানে এইভাবে যদি হয়ে থাকে তাহলে আপনি কোথায় আছেন, আপনি কোন ক্যাটাগরিতে পড়বেন, সেটা আপনার ভিতরে ভিতরে ভয় আছে। আমি ক্লিয়ার করতে বলতে চাইবো না, এটা আপনি বুঝেন ভালো। এটা সাধারণ কথা। এইগুলি আপনি বাড়িতে পরিবারে কোনো মেয়েকে বিবাহ দেওয়ার পরে আপনি বাড়ি থেকে ওকে বিদায় দিতে হয়, সেইভাবেই আপনি যখন নাকি বাংলা এবং ভারতবর্ষ ভাগ হয়েছিল 1947-এ, বাংলাদেশ মিনসে পাকিস্তান, পুরো পাকিস্তান ছিল তখন থেকে আপনি ভেবে নেবেন আপনি ছিলেন এক মেয়ে, ভারতবর্ষের মেয়ে, আপনাকে শ্বশুর বাড়িতে বিদায় দিয়ে দেওয়া হয়েছিল। এবং শ্বশুর বাড়িতে বিদায় দেওয়ার পরে কন্যা তো আর ফিরে আসে না, কন্যা তো আর বাপের বাড়িতে ফিরে আসে না। সেটা আপনি বুঝতে চেষ্টা করেন।
আপনি বুঝতে চেষ্টা করছেন না কেন? সেটাই আপনাদের ভুল। তো এখন এটাই আমার মেসেজ থাকবে আপনাকে, আপনি কোন ক্যাটাগরিতে পড়েন? আপনি কি কন্যা হয়ে দাঁড়িয়েছেন? নাকি আপনি বাবার ছেলে হয়ে দাঁড়িয়েছেন? সেটা আপনার প্রশ্ন। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন। এটা আমার করার বিষয় নয়। এটা আমাদের হেডেক নয়। এটা আমাদের ভূভাগারের হেডেক নয়, আমাদের রাজার হেডেক নয়। এই হেডেকটা হচ্ছে আপনার। প্রবলেমটা আমাদের নয়, আপনার প্রবলেম। সেখানে আপনি আমাদেরকে শোনাচ্ছেন, ভূভাগারাকে জাগাচ্ছেন, আমাকে বাঁচান। তাই তো? তাই তো হচ্ছে। সবাইকে আমার ভালোবাসা এবং দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে মঙ্গল কামনা রাখছি। এবং এই বলে আমি সবাইকে আমার কথার মধ্যে যদি কিছুটা ভুল ভ্রান্তি হয়ে থাকে, তো সমাজের অনেক ইন্টেলেকচুয়াল পার্সনরা আছেন, আপনারা দেখেন, বিবেচনা করেন। আর যদি ভুল থাকে, মানুষ মাত্রই ভুল হয়, তা তো ঠিক আছে, তো আমাকে ক্ষমা করবেন। নমস্কার সবাইকে।